সেশনটি শুরু করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের এই সেশনে গাইনি পার্টটুকুই আমি নিব। তো মানে গাইনি রিলেটেড টপস রিলেটেড যে প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে ফেস করি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা আসলে ঠিক ওরকম টাইপের ক্লাস না, আসলে ডিসকাশন। যে প্রবলেমগুলো আসলে আমাদের কাছে আসে সেটা জাস্ট সলিউশনটা আমরা কিভাবে করি, কিভাবে অ্যাপ্রোচ করি। সেশনটি শুরু করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের এই সেশনে গাইনি পার্টটুকুই আমি নিব। তো মানে গাইনি রিলেটেড টপস রিলেটেড যে প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে ফেস করি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা আসলে ঠিক ওরকম টাইপের ক্লাস না, আসলে ডিসকাশন। যে প্রবলেমগুলো আসলে আমাদের কাছে আসে সেটা জাস্ট সলিউশনটা আমরা কিভাবে করি, কিভাবে অ্যাপ্রোচ করি পেশেন্টের সাথে, সেগুলো নিয়ে আসলে কথা বলাটা। আমরা আজকে অবস্টেটিক যে প্রবলেমগুলো আমাদের কাছে আসে সেই প্রবলেমগুলো নিয়েই আমরা কথা বলবো। এটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স আমাদের টপিকগুলো যেগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা আসলে অবস্টেটিক যে প্রবলেমটা সবচেয়ে বেশি আসলে প্রেগন্যান্সি রিলেটেড প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। তাহলে আমরা সেটা হচ্ছে নর্মাল প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট নিয়ে আসলে কথা বলি। ইউজুয়ালি আমাদের কাছে তিন ভাবে একটা পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। একটা হচ্ছে যে সে প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ টেস্ট একটা করে আমাদের কাছে নিয়ে আসতে পারে, একটা আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসতে পারে, অথবা তার প্রেগন্যান্সি অ্যামিনুরিয়া নিয়ে আসতে পারে, তাই না? যে তার 1.5 মাস 2 মাস ধরে মেনস্ট্রুয়েশন বন্ধ আমাদের কাছে আসতে পারে। তাহলে আমরা ডায়াগনোসিসটা আসলে কি, যদি কেউ স্ট্রিপ টেস্ট করে আসে তারপরেও কিন্তু আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে হয়, আর আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে আসলে তো আমরা মোর কনফার্ম হয়ে যাই। আর অ্যামিনুরিয়া নিয়ে আসলেও কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করি। ইউজুয়ালি আমরা ফার্স্ট সেমিস্টারে যেটা আমাদের কাছে যখনই একটা পেশেন্ট আসে তখনই আমরা কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করতে চাই। কেন করতে চাই? যে এটা ইন্ট্রাইটুরাইন কিনা, কারণ একটোপিক প্রেগন্যান্সি রেট কিন্তু অনেক বেশি। ইন্ট্রাইটুরাইন কিনা, আবার হচ্ছে যে ব্লাইটেড কিনা, যে তার 1.5 2 মাস হয়ে গেল কোনো ফিটাল পোল বা কার্ডিয়াক অ্যাক্টিভিটি নাই, তাই না? এটা একটা, অথবা মিস অ্যাবর্শন, অথবা ইনকমপ্লিট অ্যাবর্শন, অথবা থ্রেটেন অ্যাবর্শন, অনেক কিছুই আসলে আমরা ডায়াগনোসিস করতে চাই। এই জন্য আমাদের একটা আর্লি আল্ট্রাসাউন্ড কিন্তু অনেক বেশি জরুরি। আর একটা হলো যে আমরা এলএমপি ইডিডি এর যে ডেট গুলো আমরা ফিক্স করি প্রথম আল্ট্রাসাউন্ড দিয়ে, আসলে আমরা অ্যাকুরেটলি ডেটটা আমরা ফিক্স করতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা কিভাবে ডিউরেশন অফ প্রেগন্যান্সিটা ইয়ে করি, এটা আমরা আসলে সবাই জানি। 9 ক্যালেন্ডার মান্থের সাথে 7 ডেজটা যোগ করাটা খুব ইজি, এটাই আসলে ইউজুয়ালি আমরা করে থাকি। এখন আমি এখানে কয়েকটা পয়েন্ট আউট করেছি, যেমন ফার্স্ট সেমিস্টার আমরা কতটুকুকে বুঝি, বা সেকেন্ড সেমিস্টার কতটুকু বুঝি। হ্যাঁ, ইউজুয়ালি আমরা ফার্স্ট সেমিস্টার হচ্ছে 12 উইকস পর্যন্ত, মানে 3 মাস। তারপরে হচ্ছে 28 সপ্তাহ, 13 থেকে 28 সপ্তাহ পর্যন্ত আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টার বলছি। আর থার্ড সেমিস্টার হচ্ছে তার পরবর্তীতে। একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে যে দেখা গেল সে কখনো একটা আল্ট্রাসাউন্ড করেনি বা কোনো কিছুই না, এসে বলছে যে আমার বাচ্চা নড়ছে না, আমি কেন বুঝতে পারছি না, বা আমার বাচ্চা কি অবস্থা জানি। এখন আমাদের মাথায় আসলে রাখতে হয় যে কোন সময় আমরা মা তার বাচ্চার নড়াচড়াটা বুঝতে পারি। ইউজুয়ালি প্রাইমের ক্ষেত্রে আমরা বলি 18 সপ্তাহ অনওয়ার্ড, আর মাল্টি হলে 16 উইকস অনওয়ার্ড। হ্যাঁ, তো এই টাইমে পরে হলে আমরা আসলে একটু অ্যালার্মিং যে মা বুঝতে পারছে না কেন। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধর পেশেন্ট যদি অনেক বেশি ওবেস হয়, সেক্ষেত্রে মা কিন্তু অনেক বুঝতে পারে না। হ্যাঁ, তো এই কারণে আমরা আসলে টাইমিংটা যদি আমার মাথায় থাকে যে এই টাইমে তার মুভমেন্টটা বুঝতে পারার কথা, তাহলে আমরা আসলে তখনই আর্লি একটা আল্ট্রাসাউন্ড করতে বলি, বা আমরা নিজেরা ডপলার দিয়ে বা স্টেথো দিয়ে দেখে পেশেন্টকে এনশিওর করতে পারি। আর হচ্ছে আমরা সাধারণত প্রত্যেক মাসে তো আর আল্ট্রাসাউন্ড করা উচিত না, দরকারও হয় না। সেক্ষেত্রে আমরা কিভাবে বাচ্চাটা ঠিকমতো গ্রোথ হচ্ছে কিনা, মানে উইকের সাথে করসপন্ড করছে কিনা সেটা জানার জন্য কিন্তু আমরা সিম্পাইস অফ হান্ডার ফাইভটা দেখি। এটা হচ্ছে যে 24 উইকস এর পর থেকে পার উইকস এর সাথে কিন্তু করসপন্ড করবে। হ্যাঁ, ইউজুয়ালি আমরা পেশেন্টদেরকে বলি যে
আপনারা প্রত্যেক মাসে আসবেন লাস্টের দিকে 15 দিন পর পর, একদম লাস্টের 7 দিন পর পর। ইউজুয়ালি দেখা যায় যে পেশেন্টটা তেমন রেগুলারলি অনেকে আসতে পারে না, তখন সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি যে অন্তত 4 বার যাতে সে একটা ভিজিট দেবে। ফার্স্ট সেমিস্টারে একবার আসলো, সেকেন্ড সেমিস্টারে একবার আসলো, থার্ড সেমিস্টারে 2 বার মিনিমাম। তাহলে হয় কি যে পেশেন্টের আমরা যে প্রবলেম গুলা ফেস করি, যে আহ, কোনো ধরনের আনওয়ান্টেড কোনো কিছু হতে পারে, তখন আমরা আসলে আগে থেকেই বুঝতে পারি জিনিসটা। সেক্ষেত্রে আমরা এখন একটা প্রেগনেন্সি আসলো আমাদের কাছে, নর্মাল প্রেগনেন্সি ম্যানেজমেন্টের একটা পেশেন্ট আসলো। ইউজুয়ালি আমরা হিস্ট্রিটা নিলাম, হ্যাঁ, হিস্ট্রিটা নিলাম। কিভাবে আমরা শুরু করব? ইউজুয়ালি আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রি দিয়ে শুরু করি। কমপ্লেন গুলো লেখার পরে মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে এটা রেগুলার কিনা, ইরেগুলার কিনা। রেগুলার যদি হয় তাহলে এলএমপিডিটি ক্যালকুলেশনটা কিন্তু খুব ইজি, কিন্তু ইরেগুলার যদি হয় তাহলে দেখা যায় এলএমপিডিটির সাথে মোটামুটি অনেক সময় দেখা যায় ডেটের একটু উল্টাপাল্টা হয়ে যায়, হ্যাঁ। দেন হচ্ছে আমরা এলএমপিডিটি ক্যালকুলেট করলাম, তারপর হচ্ছে আমরা একটা ফার্স্ট অবস্টেটিক্যাল হিস্ট্রি নেই, প্রাইমে হোক, কিন্তু তার হয়তো কোনো একটা অবর্শন হিস্ট্রি আছে কিনা, বা কোনো ধরনের মিস কোনো কিছু আছে কিনা, একটা প্রেগনেন্সি হিস্ট্রি আছে কিনা। সেই কারণে আমরা আসলে পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনার আদার্স কোনো প্রবলেম ছিল কিনা, হ্যাঁ। ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস, হাইপারটেনশন যদি থাকে এটা রান করে, টুইন প্রেগনেন্সি রান করতে পারে। তারপরে হচ্ছে যে কারো যদি আইউডি বা কনজেনিটাল অ্যানোমালি, ডাউন সিনড্রোম, বিশেষ করে এগুলা কিন্তু ফ্যামিলিতে রান করে। তো সুতরাং আমাদের ফ্যামিলি হিস্ট্রিটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে মেডিকেল হিস্ট্রি। মেডিকেল হিস্ট্রির মধ্যে যে ওই পেশেন্টের হয়তো আগে ডায়াবেটিস ছিল কিনা, বা কোনো হাইপারটেনসিভ কোনো, বা এপিলেপসি কোনো, এসএলই, মানে কোনো ধরনের মেডিকেল রিলেটেড কিছু আছে কিনা, সে পেশেন্ট কোনো ধরনের ড্রাগ খায় কিনা, যেটা আমাদের এই প্রেগন্যান্সিতে অ্যাডজাস্ট করতে হবে, বা আমাদের কারোর সাথে কনসাল্ট করতে হবে, হ্যাঁ। দেন হচ্ছে আমরা টিটি ইমিউনাইজেশন সম্পর্কে পেশেন্টকে জিজ্ঞেস করি। ইউজুয়ালি দেখা যায় যে ম্যাক্সিমাম মেয়েদেরই কিন্তু 5টা টিটি নেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমাদের ইজি হয়ে গেল যে আমরা এই প্রেগনেন্সিতে আমাদের টিটি দেওয়ার ঝামেলাটা থাকে না। আর যদি না নেওয়া থাকে তাহলে আমাদের কনসার্ন থাকতে হয় যে আমাদের 2টা ডোজ টিটি নিতে হবে। দেন হচ্ছে যে আমরা হচ্ছে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, থাকলে আমরা স্টামাক দিয়ে রাখবো, যেমন আরএইচ নেগেটিভ কিনা, সে তার হাজবেন্ড পজিটিভ কিনা, বা আগে কোনো মিসক্যারেজের হিস্ট্রি ছিল কিনা, বা রিপিটেড প্রেগন্যান্সি লসের কোনো হিস্ট্রি আছে কিনা, বা ডায়াবেটিস আছে কিনা, বা আগের হাইপারটেনশন ছিল কিনা। এইসব জিনিসগুলোতে আমরা একটু স্টামাক দিয়ে রাখবো যে কখনো রেফার করা লাগবে কিনা। এইসব ক্ষেত্রে আমরা আসলে খুব, তাহলে পেশেন্ট আসলে বা প্রথম অবস্থায় পেশেন্টকে আমরা কাউন্সিলিং করতে পারবো। দেন হচ্ছে যে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে গতপাতার যে জিনিসগুলো আমরা, ব্লাড প্রেশার, পালস, ওয়েট, হাইট, তারপরে হচ্ছে অ্যানিমিয়া, জন্ডিস, এগুলো আমরা দেখি, হ্যাঁ। দেন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা একদম রুটিনলি এই রিপোর্ট গুলো করতে চাই। ব্লাড গ্রুপ আছে যদি থাকে তাহলে তো ভালো, না হলে করবো। সিবিসি তে আমরা আসলে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখি, তার অ্যাকুট কোনো ইনফেকশন আছে কিনা সেগুলো দেখি। দেন হচ্ছে বিডিআরএল, ভেনারেল কোনো ডিজিজ, এসবিএসজি, কোনো ধরনের হেপাটাইটিস আছে কিনা। কারণ তাহলে হচ্ছে যে বাচ্চার জন্য আমাদের প্রিকশন নিতে হয়, তারপরে মায়ের জন্য প্রিকশন নিতে হয়, যদি আমাদের ডেলিভারির সময় ডাক্তারদেরকে প্রিকশন নিতে হয়, তাই না। ব্লাড সুগারটা দেখবো আমরা। ইউজুয়ালি আমরা র্যান্ডমও করতে পারি, ওজিটিটিও করতে পারি যদি আগের হিস্ট্রি থাকে বা ওবেস হয়। দেন আল্ট্রাসাউন্ড তো আমরা মাস্ট করবো, ইউরিনারি করবো, সাথে আমরা থাইরয়েড ফাংশন টেস্টটা করবো। দেন হচ্ছে যে আমরা পেশেন্টকে কত কেজি ওয়েটটা অ্যালাউ করবো। ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট সেমিস্টারে সাধারণত 1 কেজি যদি বাড়ে তাতে আমরা খুশি, কারণ পেশেন্ট খেতে পারে না আনওয়ান্টেড স্মেলের জন্য, ভমিটিং জন্য, নশিয়ার জন্য, তাই না। তো ইউজুয়ালি 1 কেজি যদি সে বাড়ে বা নাও বাড়ে কোনো অসুবিধা নাই, কিন্তু সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার অবশ্যই 5 কেজি 5 কেজি করে বাড়তে হবে যদি অপটিমাম ওয়েট হয়। কিন্তু যদি ওভার ওয়েট হয় তাহলে আমরা 7 কেজি বেশি ওজন চাই না, আর ওবেস হলে তো আরো কম। এখন একটা প্রেগন্যান্সিতে আমরা আসলে কি কি জিনিস আসলে এমফেসিস দিয়ে পেশেন্টের সাথে কথা বলি,
পেশেন্টের কোন জিনিসগুলো আমরা দেখতে চাই, হ্যাঁ, ম্যানেজমেন্টে। প্রথমে হচ্ছে ডায়েট। একটা পেশেন্টকে আমরা বলে দিলাম যে আপনি খাওয়া দাওয়া করুন, তাহলে কিন্তু হলো না। কারণ হচ্ছে যে পেশেন্ট যদি সবকিছু জানতো তাহলে আসলে আমার কাছে আসতো না, তাই না? অথবা তার আশেপাশের লোকজনও কিন্তু অনেক ধরনের ভুল ইনফরমেশন গুলা দেয়, যে আপনি হচ্ছে যে কম খাবেন, বাচ্চা ছোট হলে নর্মাল ডেলিভারি হবে, হ্যাঁ, এইসব ধরনের উল্টাপাল্টা কথাবার্তা কিন্তু আমাদের দেশে বলে। সুতরাং পেশেন্টকে ইউজুয়ালি হাজবেন্ড বা শাশুড়ি সবার সামনেই কথাগুলো বলাটা ভালো। যেমন ব্যালেন্স ডায়েটের কথা আমরা বলি, হেলদি এবং ব্যালেন্স ডায়েট মানে অতিরিক্ত ইউজুয়ালি আমরা পেশেন্টকে যখন বলি আপনি বেশি খাবেন, তখন সে কি করে 3-4 বেলা, 3 বেলা তো ভাত খায়, আরো 2 বেলা বেশি করে ভাত খায়। তো এই যে ভাত মানে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট আসলে কোনো ধরনের এনার্জি কিন্তু তাকে দিচ্ছে না। আমাদের প্রোটিন দরকার, ফ্যাট দরকার, তাই না? ওগুলা প্রতি তাদের কোনো ইয়ে থাকে না। দেখা যায় এক গামলা করে ভাত খাচ্ছে একটা মরিচ পোড়া দিয়ে অথবা পেঁয়াজ দিয়ে, সাথে কিন্তু কোনো ধরনের প্রোটিন নেই, হ্যাঁ? এটি কিন্তু বলতে হবে পেশেন্টকে যে আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে। যেমন যেমন আপনি কার্বোহাইড্রেট খাবেন, সাথে কিন্তু আপনার প্রোটিন লাগবে, ডিম দুধ এগুলা কিন্তু লাগবে, মাছ মাংস লাগবে, তাই না? ইউজুয়ালি দেখা যায় যে 3টা মেন মিলের সাথে 2টা এডিশনাল মিল আমরা অ্যাড করতে পারি। ইউজুয়ালি এখন যেটা বলে যে প্রত্যেক খাবারের সাথে 1 মুঠ করে বেশি খাবার খাবো, তাই না? আর আয়োডাইজ লবণ যাতে অবশ্যই খায়, এবং পানির পরিমাণটা বলি আমরা 2.5 লিটার। ইউজুয়ালি এখনকার ওয়েদার যে অবস্থা, তাতে কিন্তু পানির শূন্যতা মা বাচ্চা দুজনের জন্যই খুব প্রবলেম। দেন হচ্ছে ড্রাগ। এখন হচ্ছে আমরা কি কি জিনিস পেশেন্টকে দিতে চাই ফার্স্ট ট্রাইমেস্টারে এবং সেকেন্ড ট্রাইমেস্টারে, হ্যাঁ। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা ফলিক অ্যাসিডের সাথে জিঙ্ক কম্বিনেশন ওষুধটাই দিতে চাই। যদি তার খুব বেশি কোনো ধরনের প্রবলেম অনেক বেশি না থাকে, আমরা ভিটামিন বি কমপ্লেক্সটা অ্যাড করি। আর 12 উইকস এর পরে মানে সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ড আমরা ভিটামিন বি কমপ্লেক্সের সাথে আয়রন ক্যালসিয়াম অ্যাড করি। এটার সাথে আমরা ভিটামিন ডি ও অ্যাড করি। অনেক সময় দেখা যায় অ্যাডিশনাল অনেকগুলা ড্রাগ আমাদের দিতে হয় যদি আমি চাচ্ছি পরের ড্রাগে, যেমন ফিজিওলজিক্যাল যে সিমটম গুলো থাকে সেই সিমটম, নশো ভমিটিং, হার্ট পাম্প, লেগ ক্র্যাম্প, এগুলোর জন্য আমাদের কিন্তু মাঝে মাঝে অনেক ধরনের ওষুধ অ্যাড করতে হয়। যেমন ইন্টারভেনশনাল যে প্রবলেম গুলা, কমন ফিজিওলজিক্যাল সিমটম যেগুলো আসে আমাদের, নশিয়া, ভমিটিং, এই পেশেন্ট গুলা আমাদেরকে আসে, এসে খুবই মানে মন খারাপ করেই আসলে আমাদের কাছে আসে, এসে বলে আমি কিছুই খেতে পাচ্ছি না, আমার খারাপ লাগতেছে, খুব অস্থির লাগে, বমি হয় যাই খাচ্ছে, তাই না? সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, পেশেন্টকে অ্যাসিওর করতে হবে। আমাদের কাউন্সিলিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পেশেন্টদের জন্য। কারণ আশেপাশের মা খালারা যতই বলুক, কিন্তু পেশেন্ট কিন্তু ডাক্তারের দিকে তাকায় থাকে যে ডাক্তার কি বলছে। সুতরাং ডাক্তার যখন বলে যে আপনার এই প্রবলেমটা হবে, এটাতে আপনি ভয় পেয়েন না, তখন কিন্তু সে আসলে খুব আশ্বস্ত হয়। সুতরাং প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে এইসব পেশেন্টদেরকে অ্যাসুরেন্স দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং নসিব ভমিটের জন্য আমরা আসলে বলি যে আপনি লিকুইড খাবারটা একটু কম খাবেন, ড্রাই খাবারটা একটু বেশি খাবেন, স্পাইসি ফ্যাটি ফুড এগুলা অ্যাভয়েড করতে হবে, সাথে আমরা অ্যান্টিএমেটিক দিয়ে থাকি। আচ্ছা, এমিস্ট্যাট বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড, এখন অনেক ধরনের অ্যান্টিএমেটিক বের হয়েছে, আমরা এগুলো ইউজুয়ালি ইউজ করতে পারি, কোনো ঝামেলা নেই। হার্টবার্নও খুবই এরকম খুব কমন। এক্ষেত্রে আমরা আসলে বলি যে ফ্রিকোয়েন্ট স্মল ফিড, এবং একটু পিলো দিয়ে হাই করে একটু শোয়ার জন্য বলি। কারণ হচ্ছে ইসোফেজিয়াল রিগার্জিটেশন হয় এসব ক্ষেত্রে। প্রোজেস্টেরনের জন্য দেখা যাচ্ছে সব স্পিন্টার গুলাই লুজ থাকে, এই জন্য অ্যান্টাসিড প্রিপারেশন আমরা দিতে পারি, এস্ট্রো ব্লকার দিতে পারি, হ্যাঁ। যারা হচ্ছে সাদা পাতা, গুল, স্মোকিং, টোবাকো হ্যাবিট আছে, এগুলো আমরা বলি যে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে যে ইউজুয়ালি পেশেন্টরা সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্টের দিকে এবং থার্ড ট্রাইমেস্টারে আমাদের কাছে সোয়েলিং লেগ নিয়ে আসে। ইউজুয়ালি পেশেন্টকে অ্যাসুরেন্স করতে হবে যে আপনি বলতে হবে যে আপনি কি শোয়ার পরে এটা কমে যায় কিনা। যদি কমে যায় তার মানে হচ্ছে ফিজিওলজিক্যাল, কেন তাকে আসলে বুঝাই দিতে হবে যে আপনার অনেক বেশি পেটটা ভারী বলে আপনার ভেনাস রিটার্নটা হচ্ছে না, মানে পা থেকে রসগুলো উপরে দিকে উঠতে পারছে না, এই কারণে আপনি লং স্ট্যান্ডিং অনেকক্ষণ দাঁড়ায় কোনো কাজ করবেন না।
ধরেন আপনি রান্না করছেন আধা ঘন্টার জন্য, আহ, একটু বা 1 ঘন্টার জন্য, তারপরে আপনি আধা ঘন্টা একটু শোন, পাটার নিচে বালি দিয়ে, পায়ের নিচে বালি দিয়ে একটু করে টান টান করে শুয়ে থাকবেন, দেখবেন আপনার আরাম লাগবে। কিন্তু যদি দেখা যায় যে না, এই ইয়েটা যাচ্ছে না, তখন আমাদেরকে কিন্তু প্রি এক্লাম্পসিয়া এক্সক্লুড করতে হবে, যে প্রেশারটা কেমন থাকছে, আহ, তার অ্যালবুমিন যাচ্ছে কিনা, আদার অ্যাসোসিয়েটেড কোনো সিমটম গুলো আছে কিনা, সেগুলো আমাদেরকে এক্সক্লুড করে দেখতে হবে। মাসেল ক্র্যাম্পের কথা আমি বললাম একটু আগে, এক্ষেত্রে আমরা আসলে ওরাল ক্যালসিয়াম, ভেজিটেবল ফ্রুটস এগুলো খাওয়ার কথা বলবো। হ্যাঁ, দেন হচ্ছে যে কনস্টিপেশনও কিন্তু খুব কমন আমাদের এই সময়। ইউজুয়ালি দেখা যায় প্রস্টরনের জন্য গাট মোটিলিটিটা কমে যায়, সে কারণে আছে কনস্টিপেশনটা হয়। হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেশেন্টকে ওই যে ফ্রুট ভেজিটেবল ওগুলা তো খেতেই হবে, ওয়ার্ম মিল্ক ঘাস, আর আমরা ইউজুয়ালি মিল্ক অফ ম্যাগনেসিয়া অ্যাড করি পেশেন্টকে। কোনো কোনো ক্ষেত্রে আমরা গ্লিসারিন সাপোজিটরিটাও ইউজ করি। আর ভ্যাজিনাল ডিসচার্জের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টকে বলতে হবে যে এই ভ্যাজিনাল ডিসচার্জটা অবশ্যই অবশ্যই বাড়বে প্রেগন্যান্সিতে, কিন্তু এটাতে ফাউল স্মেলিং বা অ্যাসোসিয়েটেড কোনো ইচিং, ব্লাডার পেইন এগুলো যদি থাকে তাহলে আমরা আসলে ভ্যাজিনাল ডিসচার্জটা ঠিক করব, এছাড়া কিন্তু এটার দরকার নেই। হুম। সরি। আচ্ছা, এখন হচ্ছে যে এই ভ্যাজানাল ডিসচার্জটাতে আমরা কি ধরনের ট্রিটমেন্ট করব, যদি আমাদের দরকার হয় আমরা গাইনি পার্ট যখন করব তখন এটা নিয়ে আমরা একটু ডিটেলসে কথা বলবো। দেন হচ্ছে একটা পেশেন্টকে আমরা কি কি ধরনের অ্যাডভাইস দেই। ইউজুয়ালি আমরা বলি যে পেশেন্টকে রেস্টের কথা। দেখা যায় যে গ্রামের দিক দিয়ে মানে টাউনে যারা আছে, হাই সোসাইটি, তারা তো একরকম, কিন্তু মিডল ক্লাস, লোয়ার ক্লাসের এরা কিন্তু রেস্ট পায় না সারাদিন। তো ইউজুয়ালি পেশেন্টের হাজবেন্ড বা শাশুড়িকে ডেকে যদি আমরা বলি যে পেশেন্টের দিনের বেলা অবশ্যই 2 ঘন্টা একটু ঘুমাতে হবে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের জন্য খুব একটু আরাম হয়। হ্যাঁ, ইউজুয়ালি আমরা বলি 2 ঘন্টা দিনে এবং রাত্রে অবশ্যই 8 ঘন্টা, এই টোটাল 10 ঘন্টা পেশেন্টকে রেস্ট নিতে হবে, প্রপার বাচ্চার যদি গ্রোথ এবং মায়ের বডি ফিটনেস এর জন্য। হ্যাঁ, রেগুলার আমরা বলি যে 30 মিনিট সে নর্মাল যে হাউস হোল্ড ওয়ার্ক গুলো করবে, এটা যদি কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন না থাকে, যেমন থ্রেডেন অ্যাবর্শন যদি কারো থাকে, বা টুইন প্রেগনেন্সি যদি থাকে, এইসব ক্ষেত্রে তো আসলে এই এক্সারসাইজের নর্মাল কাজগুলোও আমরা অনেক সময় রেস্ট্রিক্ট করি না, এগুলা বাদে। দেন হচ্ছে অবশ্যই প্রতিদিন গোসল করতে হবে, ইভিনটা ফ্রিকোয়েন্টলি পাস করতে হবে, গ্রিন ভেজিটেবল ফ্রুটস এগুলো খেতে হবে, এবং হাই হিল কমফোর্টেবল গার্মেন্টস, এগুলা কমফোর্টেবল গার্মেন্টসটা পরতে হবে, কিন্তু হাই হিলটা অ্যাভয়েড করতে হবে। ইউজুয়ালি কয়টাসটা আমরা রেস্ট্রিক্ট করি না যদি এর জন্য কোনো কন্টেন্টিকেটেড না থাকে। এবং হচ্ছে প্রথম ফার্স্ট সেমিস্টার এবং লাস্টের 6 উইকস আমরা আসলে অনেক বেশি জার্কিং কোনো ধরনের ট্রাভেলিং ইয়ে করি না। এয়ারক্রাফটে আমরা 36 উইকস এর পরে বলি যে সেফ না, 36 এর পরে। আর হচ্ছে কফি এবং স্মোকিংটা অ্যাভয়েড করার জন্য। দেন হচ্ছে আমরা পেশেন্টকে আমরা কি ধরনের কাউন্সিলিং করি।
অ্যান্টিনেটাল চেক আপ সম্পর্কে আমরা বলেছি যে মিনিমাম 4টা ভিজিট তাকে দিতে হবে। ব্রেস্ট ফিডিং এর কথা বলি যে মায়ের এবং বাচ্চার জন্য, যেমন মায়ের যে ইয়েগুলা হয় বাচ্চা হওয়ার পরে ফিজিওলজিক্যাল যে চেঞ্জ গুলা হয়, ইউটারাসটা কন্ট্রাক্ট করে আগের জায়গায় আসতে হয়, বডির যে লেগস এগুলা সবকিছু কমে আসার জন্য কিন্তু ব্রেস্ট ফিডিংটা খুব ইম্পর্টেন্ট। এবং মার সাথে বাচ্চার একটা বন্ডিং তৈরি হয় এবং বাচ্চার ব্রেস্ট মিল্কের অনেক ধরনের উপকারিতা। হাইজিনটা মেনটেন করে যদি আমরা এটা প্রপারলি খাওয়াতে পারি বাচ্চাকে, বাচ্চার কিন্তু ইমিউনিটি অনেক ভালো গ্রো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং এর কথা আমরা বলি যে বাচ্চা হওয়ার পর পরই সে অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং এর একটা পদ্ধতিতে যাবে, কারণ আগামী 2 বছর সে বাচ্চা নেওয়ার জন্য ফিট থাকবে না, তাই না? দেন হচ্ছে গিয়ে ডেঞ্জার সাইন। ডেঞ্জার সাইনটা হচ্ছে আমরা অবশ্যই প্রেগনেন্সিতে বলে দিব যে কি কি ধরনের ডেঞ্জার সাইন হলে সে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবে, যেমন হেভি ভ্যাজানাল ব্লিডিং, রেসপিরেটরি ডিফিকাল্টি, ফিভার, সিভিয়ার হেডেক, ব্লাড ভিশন, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, কনভার্সন যদি কখনো হয়, ফাউল স্মেলিং ডিসচার্জ, আর হচ্ছে দেখা গেলো বাসায় ব্যথা উঠছে কিন্তু বাচ্চার কোনো প্রোগ্রেশন হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হবে। এই কথাগুলো অবশ্যই তাকে এএনসি তেই বলে দিতে হবে। আর বাচ্চার কিছু তো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে পারে, সেই প্রবলেম গুলো এটা আসলে একটা চার্ট আমার মনে হয় যারা জিপি লেভেলে আছে সবারই এটা মুখস্থ থাকাটাই বেটার। হচ্ছে পোস্ট নেটাল কেয়ার। হ্যাঁ, পোস্ট নেটাল কেয়ারের একটা অনেক বড় জিনিস যে 4টা ভিজিটের কথা আমরা সবসময় বলি। একটা মা যখন নর্মাল ডেলিভারি হয়ে গেল সে আমার কাছে যখন আসবে, এটা 3rd ভিজিট। 7 দিন পরে আমরা আসতে বলি। সাধারণত আমরা কি কি দেখি, বাচ্চাকে দেখি, মাকে দেখি না? মার যেটা আমরা 7 দিন পরে দেখি যে ইউটেরাসের হাইটটা ঠিক আছে কিনা, ফাউল স্মেলিং কোনো ভেজাইনাল ডিসচার্জ হচ্ছে কিনা, হ্যাঁ, জ্বর আছে কিনা, ব্রেস্ট এনভর্স কিনা। ম্যাম আসসালামু আলাইকুম। বুঝছো? ম্যাম একটু ইন্টারাপ্ট করছি, ম্যাম সরি। ম্যাম একটু ল্যাপটপটা যদি একটু কাছে নিতেন এবং ল্যাপটপের সাউন্ড মাইক্রোফোনের কাছে কোনো কিছু আছে কিনা, একটু সাউন্ডটা ম্যাম ক্লিয়ার আসছে না, মানে লাউড আছে বাট ম্যাম সাউন্ডটা একটু আটকে আটকে আসার মতো করে আসছে। পার্টিসিপেন্টরা কয়েকজন একটু আমাদের জানালেন ম্যাম, একটু যদি ল্যাপটপটা কাছে নিয়ে কথা বলতেন অথবা হেডফোন ইউজ করতেন তাহলে ভালো হতো ম্যাম। দেখো তো এখন শোনা যাচ্ছে? ম্যাম জি ক্লিয়ার আছে ম্যাম, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে, আমরা সাউন্ডটা ম্যাম ক্লিয়ার আসছে না, যে একটু আটকে আটকে আসছে এরকম ম্যাম। আচ্ছা, এখন দেখো তো। আচ্ছা, আমি বলি তারপরে শোনো, হ্যাঁ? যদি ইয়ে হয় তাহলে আমাকে আবার একটু ইয়ে করতে হবে। এখন ঠিক আছে ম্যাম, এখন প্লিজ কন্টিনিউ ম্যাম। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি দেখতে চাই, সেটা হচ্ছে যে বাচ্চাকে আমরা তার ওয়েটটা ঠিক আছে কিনা, তাই না? কালারটা দেখি, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, অ্যাবডোমেন, জেনিটালিয়া, হাইড্রেশন। এখন আমরা আসলে কি অনেক সময় দেখা যায় মা 7 দিন পর আসছে বাচ্চা নিয়েই আসলো না, কিন্তু মাকে যখন আমরা ছাড়বো বা অবশ্যই যদি নাও নিয়ে আসে তাহলে মাকে কিন্তু আমরা জিজ্ঞেস করবো যে আপনি বাচ্চাকে কয় বেলা দুধ খাওয়াচ্ছেন, গোসল করাচ্ছেন কিনা, একই সাথে থাকছেন কিনা, একটু ভালো মতো কাবার করে রাখছেন কিনা, তাই না? বাচ্চা কয়বার করে দিনে কয়বার পেশাব করলো, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে দেখা হলো মা ভাববে যে আমি ডাক্তার কাছে আসলাম, বাচ্চা তো সমস্যা নেই, আসলাম না, কিন্তু বাচ্চা এই প্রবলেম গুলোর কথা যদি আপনি জিজ্ঞেস করেন উনি খুশি হবে যে বাচ্চাটার সম্পর্কেও আপনি জানলেন। জিপি লেভেলে আসলে আমাদের এই ইয়েগুলো একটু মেনটেনই করতে হয়, যে কারণ পেশেন্টের স্যাটিসফ্যাকশনটা কিন্তু অনেক বড় জিনিস, তাই না? আমরা তাহলে কি বলছি সেটা হচ্ছে ইউরিনেশন বাচ্চা অবশ্যই 24 ঘন্টার মধ্যে 6 বার মিনিমাম করবে, সাথে হচ্ছে আমরা ব্রেস্ট ফিডিং সাধারণত 10 থেকে 12 বারের কথা বলি, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে যে পোস্টনেটাল পিরিয়ডে আমরা কি কি প্রবলেম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, তাই না? আমি বললাম যে 7 দিন মধ্যে আসতে পারে বা 6 সপ্তাহের মধ্যে আসতে পারে, হ্যাঁ? আমাদের কাছে ইউজুয়ালি আসে হচ্ছে পিপিআর সেপসিস। আমি বললাম যে আসলো আমার কাছে, দেখলাম যে তার গায়ে জ্বর আছে, ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ, তার মানে কি সে হয়তো নর্মাল ডেলিভারি বাসায় ছিল, রিটেন প্লাসেন্টা থাকতে পারে, বা হাইজিনটা মেনটেন হয়নি, বা হচ্ছে যে
টিয়ার থাকতে পারে, হ্যাঁ, পেরিনিয়াল টিয়ারে ওখান থেকে ইনফেকশন হতে পারে, হ্যাঁ। তো সুতরাং এই প্রবলেম গুলা কিন্তু যখন তোমাদের কাছে আসবে বা আমাদের কাছে আসে, আমরা কিন্তু ডায়াগনোসিস করতে হয়। ইউজুয়ালি এইটা যদি পিউরাল সেপসিসটা আসলে ওই আলট্রাস সরি ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করার কিছু না। এটা আসলে তোমাকে চোখে দেখেই, পেশেন্ট দেখে তোমাকে আসলে ডায়াগনোসিস করতে হবে। সেক্ষেত্রে আমরা কি পাই? এই যে যেমন ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে, টেম্পারেচার থাকবে, তাই না? সেক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। কারণ পেশেন্টকে তোমার ট্রিপল অ্যান্টিবায়োটিকে যাইতে হবে, মনিটর করতে হবে এবং ইমিডিয়েট একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। যদি রিটেন প্রোডাক্ট ভিতরে থাকে সেটাকে ওয়াশ আউট করতে হবে। ডিএনসি করতে হবে। আহ কিন্তু ডিএনসিটা ইমিডিয়েট না। আপাতত প্রেশারটা কমায়, সরি, ইনফেকশনটাকে একটা কন্ট্রোলের মধ্যে এসে ইয়ের টেম্পারেচারটা কমায় তারপরে। সুতরাং পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, তাকে সব আইভি ইনজেকশন দিতে হবে, তারপরে হচ্ছে আইভি ফ্লুইড দিতে হবে, তাই না? প্রপার তাকে নিউট্রিশনটা মেনটেন করতে হবে। আর ইউটিআরটিআই অবশ্যই তুমি দেখে তোমরা বাইরেই বা ইয়েতে আউটডোরে অবশ্যই ওষুধ দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক। আর ব্রেস্ট এর জন্য কিন্তু আমরা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। উন্ড ইনফেকশন থাকলেও দেখা যায় অনেক সময় যে ভর্তি রাখতে হয়, অনেক সময় দেখা যায় যে মোটামুটি অ্যান্টিবায়োটিক দিয়ে যদি খুব মনে হয় যে হাইজিনটা সে মেনটেন করতে পারবে, আমরা সাধারণত উন্ড ইনফেকশনে যদি তোমার পেরিনিয়াল টিয়ার ইনফেকশন অথবা যদি এপিসোডমি দিয়ে থাকে সেটার ইনফেকশন, সেসব ক্ষেত্রে আসলে হিপ বাত আমরা দেই। ওভিসেপ দিয়ে হালকা কুসুম গরম পানিতে তাদেরকে বসতে বলি দিনে 2 বার বা 3 বার। কিন্তু তারপরেও যদি অনেক বেশি থাকে ইউজুয়ালি পেশেন্টকে আমরা ভর্তি করাই যে পেরিনিয়াল টিয়ারটা কি আহ কিনা, কত ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, তাই না? অথবা তার যে ইনফেকশন আছে সেক্ষেত্রে আমরা কিন্তু যখনই ইনফেকশন হবে কোনো এপিসোডমি দিলাম, সেটা কিন্তু ওপেন করতে হবে। তার মানে হচ্ছে কি অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করে ট্রিটমেন্টে যাওয়াটা বেটার। এখন কোন পেশেন্টকে আমরা আসলে স্টপ ল্যাকটেশন করতে চাই, তার মানে হচ্ছে যে ব্রেস্ট মিল্কটাকে আমরা সাপ্রেস করতে চাচ্ছি। কোন ক্ষেত্রে? ইউজুয়ালি দেখা যায় যে বাচ্চাটা পেটের মধ্যে মারা গেল আইইউডি, অথবা হওয়ার পরে মারা গেল, অথবা কোনো কারণে কন্ট্রাইন্ডিকেশন যে বাচ্চা মিল্কটা নিতে চাচ্ছে না, মানে খেলে তার সমস্যা হচ্ছে। অনেক সময় আহ, ইয়ে মিল্ক ইনটলারেন্স বলে একটা কথা আছে, তাই না? অনেক নিউট্রিনেট মানে যারা আছে নিউনাটোলজিস্ট তারা কিন্তু এরকম করে যে ব্রেস্ট মিল্কটা দেয় না, বাইরের আর্টিফিশিয়াল ফুড দেয়। এসব ক্ষেত্রে আমরা আসলে কি করি? ইউজুয়ালি দেখা যায় যে আমরা ব্রেস্ট যে ফিডিংটাকে স্টপ করি প্রথমে, তারপর হচ্ছে যে পাম্পিং বা মিল্ক এক্সপ্রেশন এগুলাকে অ্যাভয়েড করতে হবে। সাধারণত টাইট ওয়ার ব্রেস্ট সাপোর্ট দিয়ে করতে হবে। এনগোর্সমেন্টটাকে আমরা আইস প্যাক দিয়ে প্রিভেন্ট করতে পারি। ব্যথার জন্য আমরা অ্যানালজেসিক ইউজ করব, এবং হচ্ছে যে আমরা ব্রোমোক্যাপটেন অথবা ক্যাবারগোলিন দুইটাই যে কোনো একটা ইউজ করতে পারি। এখন দেখা যায় যে আমরা ব্রোমোক্যাপটেনটা খুব বেশি ইউজ করি, হাফ বিডি করে দিয়ে 2 দিন, দেন 1 ট্যাবলেট বিডি করে 12 ডেজ, মোট 14 ডেজ। অথবা ক্যাবারগোলিনও আমরা দিতে পারি 2টা ট্যাবলেট সিঙ্গেল ডোজ হিসাবে, অথবা টুয়াইস উইকলি 2 উইকস বা 3 উইকস এর জন্য। এটা হচ্ছে সাপ্রেশনের জন্য, সাপ্রেশনের উপর আসলে নির্ভর করে। দেন হচ্ছে যদি ইনক্রিজ করতে হয় ল্যাকটেশনটা, এটাও কিন্তু অ্যাসুরেন্স পেশেন্টকে দিতে হবে। পেশেন্টরা যেটা করে যে বাচ্চা ডেলিভারি যেদিন হচ্ছে সেদিন থেকে চিল্লাচিল্লি শুরু করে যে কেন, ইউজুয়ালি ওদেরকে বলতে হয় যে 24 থেকে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স, মানে 3 দিন লাগে আসলে একদম ফুড ফ্লো যদি আসতে হয় তাহলে। সেক্ষেত্রে আসলে মাদেরকে বলতে হবে যে নিজেকে বেশি করে খেতে হবে। ব্রেস্ট মিল্কটা কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। ব্রেস্ট কেয়ার নিতে হবে, ডিস্ট্রাক্টেড নিপিল কিনা এটা আমাদেরকে আসলে দেখে নিতে হবে। আর হাইজিনটা মেনটেন করতে হবে, প্লাস হচ্ছে পেশেন্ট নিজেকে খেতে হবে। আমি সাধারণত যেটা পেশেন্টকে বলি যে আপনি ব্রেস্ট মিল্ক মানে ব্রেস্ট ফিড করানোর আগে নিজেই 1 গ্লাস বা 2 গ্লাস পানি, অথবা 1 গ্লাস দুধ 1 গ্লাস পানি এভাবে করে খেয়ে নেবেন। এবং এটার সাথে আমরা ডম্পিরিডন, মোটিলন এগুলো আসলে ইউজ করি। আচ্ছা, আরএইচ নেগেটিভ সম্পর্কে আমি বলেছিলাম, যখন আমরা হিস্ট্রি নিব যে একটা পেশেন্ট আসলে আমাদের কাছে যে
আপনার ব্লাড গ্রুপ কি বলার পরপরই দেখা গেল বললো ও নেগেটিভ বা এ নেগেটিভ বা বি নেগেটিভ, তাই না? নেগেটিভ শোনার সাথে সাথে কিন্তু আমরা একটু কনসার্ন হয়ে যায় পেশেন্ট সম্পর্কে, আলাদাভাবে আমাদের কিছু হিস্ট্রি নিতে হয়। যেমন আপনার হাজবেন্ডের কি অবস্থা, অনেক সময় দেখা যাচ্ছে হাজবেন্ডও নেগেটিভ, তাইলে আর কোনো চিন্তা নেই। কিন্তু হাজবেন্ড পজিটিভ, তার মানে হচ্ছে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের, মিসম্যাচ ব্লাডের একটা ইয়ে আছে। যেমন বাচ্চা তাহলে পজিটিভ যদি হয় তাহলে মা আর বাচ্চার সাথে একটা প্রবলেম, তাই না? সেক্ষেত্রে আমরা আসলে হাজবেন্ডের ব্লাড গ্রুপটা করি, আর মায়ের দেখা যায় আমরা অ্যান্টিবডি ডিটেকশন করি। হ্যাঁ, তো অ্যান্টিবডিটা আমরা আসলে দেখতে চাই কেন? কারণ হচ্ছে যদি অ্যান্টিবডি না থাকে তাহলে আমাদের মা থেকে বাচ্চার অ্যান্টিবডি কখনোই মানে অ্যান্টিবডি যেতে পারে, কিন্তু যদি অ্যান্টিবডি না থাকে মার ভিতরে তাহলে কোনো ধরনের প্রবলেম হয় না। মা আর বাচ্চার সাধারণত অ্যান্টিবডি গুলার ভিতরে গিয়ে ব্লাড গুলাকে আরবিসি গুলাকে ডিস্ট্রয় করে। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করি, একটা পেশেন্টকে প্রাইমি যদি হয় সেক্ষেত্রে আসলে আমরা বুকিং এ একটা অ্যান্টিবডি টেস্ট করি। যদি দেখা যায় নেগেটিভ থাকে তাহলে 28 সপ্তাহ, আর এটা হলো 34 বা 36 সপ্তাহতে একটা করি। আর মাল্টিদের ক্ষেত্রে আমরা আসলে 12 সপ্তাহতে তো একটা করি, এরপরে নেগেটিভ আসলে আমরা 24 সপ্তাহ একটা, আর লাস্টের দিকে আমরা 2 উইকলি 36 উইকস পর্যন্ত করি। আর যদি পজিটিভ আসে তাহলে আমরা উইকলি বা 15 উইকলি কেন করব আমরা? অ্যান্টিবডি যদি এরকম টাইটারটা বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পেশেন্টকে আমাদের রেফার করতে হবে, কারণ ইউজুয়ালি আমরা আমাদের চেম্বারে ওই পেশেন্ট গুলা রাখি না। কারণ হচ্ছে এটা তখন টার্সিয়ারি লেভেলে বড় হসপিটাল যেখানে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা আছে বা বাচ্চার জন্য আলাদা করে কেয়ারিং এর ব্যবস্থা আছে, বাচ্চার কোনো ধরনের চেঞ্জ হচ্ছে কিনা, হাইড্রোসিটালিস বলে একটা কথা আছে, এই চেঞ্জ গুলো হচ্ছে কিনা সেগুলো আইডেন্টিফাই করা এবং পেশেন্টকে বাচ্চাকে আগে থেকে সেভ করা, তাই না? ইউজুয়ালি দেখা যায় যে যদি কোনো ধরনের অ্যান্টিবডি ডিটেকশন না হয়, আমরা টেস্ট করে দেখলাম খুব ভালো আছে, সেই সব ক্ষেত্রে আমরা কি করি, বাচ্চাটা হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ব্লাড গ্রুপ করতে দেই পেশেন্টকে। পেশেন্ট মানে বাচ্চাকে, বাচ্চার যদি পজিটিভ আসে সাথে সাথে আমরা মাকে একটা অ্যান্টি দিয়ে দিই। অ্যান্টি দিব, এটা হচ্ছে আইএম 300 মাইক্রোগ্রাম হিসেবে পাওয়া যায়। আর কিন্তু যদি কোনো হিস্ট্রি থাকে যে ইনডিউস বা স্পন্টেনিয়াস অ্যাবর্শন, একটোপিক বা মোলার প্রেগন্যান্সি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সিঙ্গেল ডোজ পেশেন্টকে দিয়ে দিই। পিভি ব্লিডিং, আর্লি প্রেগন্যান্সিতে পিভি ব্লিডিং কিন্তু এখন অনেক কমন। হ্যাঁ, দেখা যায় যে 8 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ, 12 সপ্তাহ, 14 সপ্তাহ, 18 সপ্তাহ সেটেন অ্যাবর্শন নিয়ে আসলো। সেটেন মানে হচ্ছে যে ব্লিড করছে কিন্তু বাচ্চা ভালো আছে, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা খুবই কনসার্ন হই মার জন্য বাচ্চার জন্য। আমরা প্রথমে একটা ভালো কোথাও থেকে একটা আল্ট্রাসাউন্ড করি, বাচ্চার কি অবস্থা দেখি, রেট্রোপ্লাসেন্টাল কোনো ব্লিডার আছে কিনা, মানে কালেকশন আছে কিনা, তারপরে হচ্ছে যে বাচ্চার প্লাসেন্টাল পজিশনটা কোথায়, ব্যাপারগুলো দেখি। যদি দেখা যায় প্লাসেন্টা উপরে আছে, তার রেট্রোপ্লাসেন্টা কোনো ব্লিডিং হচ্ছে না, তার মানে হচ্ছে তার হরমোনাল সাপোর্ট দরকার। আমরা সেক্ষেত্রে হচ্ছে প্রজেস্টেরন দেই, ট্রানিকজামিক অ্যাসিড দিয়ে থাকি, সাথে ইনজেক্টেবলও প্রজেস্টেরন দিচ্ছি, ওরালিও দিচ্ছি। হ্যাঁ, আর আরেকটা যেটা আমরা করি, যদি এটা লো লাইন প্লাসেন্টা হয় সেক্ষেত্রে আসলে প্রজেস্টেরনের অত কোনো রোল তেমন থাকে না। এই পেশেন্টকে তখন কিন্তু বলতে হয় যে লো লাইন প্লাসেন্টা আছে, প্লাসেন্টা উপরের দিকে উঠা পর্যন্ত আপনাকে খুব সাবধানে থাকতে হবে। অথবা যদি এরকম হয় যে সেন্ট্রাল প্লাসেন্টা, তখন তাকে খুবই কনসিয়াসলি বলতে হবে যে যে কোনো টাইমে আপনাকে এরকম ব্লিডিং হতে পারে, আপনাকে হসপিটালে আসতে হবে, ভর্তি হতে থাকতে হবে, তাই না? এবং এই পেশেন্ট কখনো নর্মাল ডেলিভারি হবে না, বড় হসপিটালে যেতে হবে, সিজার করতে হবে, এবং এটা যে সেই সিজার করলে হবে না। হ্যাঁ, এই যে এতগুলা কথা সবকিছু কিন্তু এই মানে আমরা আসলে ডায়াগনোসিস করে প্রথম অবস্থায় যদি পেশেন্টকে বলে রাখি সে কিন্তু কনসাস থাকবে এবং সে মুভ করবে সেরকম ভাবে। হ্যাঁ, দেন আমি একটা কথা বলেছিলাম প্রথমেই যে ব্লাইটের উপর না, আমরা একটা পেশেন্ট ধরো আমাদের কাছে আসলো 3 মাস প্রেগনেন্সি, বললো যে আমি স্ট্রিপ টেস্ট করছি পজিটিভ, আমি এখন আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে বা অথবা আমার কাছে আসলে আমি আল্ট্রাসাউন্ড করলাম যে ফিটাল হার্ট রে, ফিটাল কন্ডিশন কি দেখার জন্য দেখা গেল যে
শুধুমাত্র স্যাকটাই আছে, কোনো ফিটাল পোল নেই, কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা খুবই প্রবলেমে পড়ি। প্রথম অবস্থায় আমরা ব্লাইটেড বলতে চাই না, যদি আমাদের আল্ট্রাসোনোলজিস্ট বলে দেয় তো ভালো কথা, না হলে আমরা কিন্তু 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে একটা আল্ট্রাসাউন্ড করে একই রকম যদি থাকে ডায়ামিটারটা বা কোনো ধরনের পোল আসে না, তখন ব্লাইটেড বলি। এসব ক্ষেত্রে আসলে ইউজুয়ালি ব্লাইটেড হলে টুডে টুমরো নিজে নিজে ব্লিডিং হওয়ার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় হয় না। তখন পেশেন্টকে আমাদের কাউন্সেলিং করে পেশেন্টকে কিট আমরা দিতে পারি, অথবা সার্জিক্যাল ম্যানুয়াল যে ভ্যাকুয়াম অ্যাসপিরেশন এমবিএ বলি আমরা, এটা করতে পারি। হ্যাঁ, পেশেন্টকে তো এবং ব্লাইটেড ওয়ার্ম থাকলে আমরা ইউজুয়ালি মানে ডায়াগনোসিস করতে চাই যে আসলে তার কিসের জন্য এটা হচ্ছে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা ইয়ে, তাই না? সেক্ষেত্রে আমরা আসলে তাকে কিছু ইনভেস্টিগেশনও করতে দেই ফার্দার, এবং বলি যে 6 মাসের মধ্যে আর বাচ্চা নিবেন না। এই কাউন্সিলিং গুলো আমরা আসলে পেশেন্টকে করি। যেমন আমরা টর্স ইনফেকশন বা ইউজুয়ালি আমরা ওই যে রুবেলা এগুলাই আসলে করতে চাই, করে দেখি যে আসলে কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা, যে কেন ব্লাইটেড হলো। হ্যাঁ, দেন হচ্ছে ভ্যাকসিনেশনের কথা আমি বললাম। টিটি ভ্যাকসিনেশনের কথা বলেছি, যদি 5 ডোজ থাকে তাহলে আসলে আর তার দরকার হয় না, কিন্তু যদি না থাকে তার আমরা 2টা ডোজ প্রেগন্যান্সিতে দেই। একটা হচ্ছে ডোজটা আমরা 20 থেকে 30 সপ্তাহে, এবং পরেরটা আমরা 4 সপ্তাহ ইন্টারভ্যালে, মানে 1 মাস গ্যাপ দিয়ে আমরা আসলে দিয়ে থাকি। হ্যাঁ? আমি সাধারণত যেটা করি 6 সপ্তাহ, 6 মাস এবং 7 মাস, এভাবে পেশেন্টও মনে রাখতে সুবিধা হয়। বাচ্চা যখন ভালো মতো নড়াচড়া করে তখনই আমরা আসলে বলি। এই ইউজুয়ালি এগুলো আমাদের সূর্যের হাসি যে ক্লিনিক গুলো আছে ওগুলাতে ফ্রি দেয়, তাহলে মারা ওখানে গিয়ে নিয়ে নিতে পারে। দেন হচ্ছে যে ইউজুয়ালি বাচ্চাদের কিছু শিডিউল আছে, এটা আসলে আমাদের ইপিআই শিডিউল, এটা বলার কিছু না, ওটা যেভাবে শিডিউল করা আছে। বাচ্চা শুধুমাত্র আমরা পেশেন্টকে যেটা বলি সেটা হচ্ছে যে অবশ্যই যেন ইপিআই ইয়ে নেওয়ার জন্য উম, বাচ্চাদের টিকা নিতে হবে, সেই ইনফরমেশনটুকু অবশ্যই পেশেন্টকে দিতে হবে। দেন হচ্ছে প্রি এক্লাম্পসিয়া, এই এই পেশেন্ট নিয়েও কিন্তু আমাদের আসলে আসে, আমাদের কাছে আসে পেশেন্টরা। আউটডোরে আমরা পাবো, যেমন একটা পেশেন্ট হঠাৎ করে তার পা ফুলছে, ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করতেছে, তোমার কাছে নিয়ে আসলো। সে কোনোদিনও তার হয়তো অ্যান্টিনেটাল চেক আপে আসেনি, হঠাৎ করে তুমি দেখলা যে অনেক বেশি প্রেশার, অনেক বেশি মানে 140, 90 বা 140, 100, সাথে তো তার আদার্স প্রবলেম গুলো আছে। সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে তার ক্রাইটেরিয়াটা বুঝবো যে সে একলামশিয়া বা প্রি একলামশিয়াতে চলে যাচ্ছে না? ইউজুয়ালি দেখা যায় যে হাইপারটেনশন বা তার এই প্রবলেম গুলো কখনোই ছিল না, প্রেগন্যান্সিতে 20 সপ্তাহ পার হয়ে গেছে তার, 28 সপ্তাহ বা 30 সপ্তাহ বা 34 সপ্তাহ আমার কাছে আসলো। আমি একটা মাত্র রিডিং নিয়েই কিন্তু পেশেন্টকে বলতে পারবো না যে আপনার ইয়ে, কিন্তু যদি আদার্স প্রবলেম গুলা থাকে সেক্ষেত্রে পেশেন্টকে আমরা মাইল্ড এবং সিভিয়ার দুটাতে ইয়ে করবো। যদি তার অ্যাসোসিয়েটেড সিমটম গুলো থাকে অবশ্যই সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, সে ইম্পেন্ডিং একলামশিয়াতে চলে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, রেফার করতে হবে। হ্যাঁ, তো রেফারের আগে আসলে আমরা কি করতে চাই, পেশেন্টকে অবশ্যই একটা ক্যাথেটার করব, একটা আইবি চ্যানেল ওপেন করব এবং ন্যালোক্সিন দিয়ে দিব। আর যদি দেখা যায় যে না মাইন্ড 140, 90 মতো আছে, তাহলে মনিটর করব পেশেন্টকে। আহ কোন একটা সিডেটিভ দিলাম, পেশেন্টকে ঘুমের কোন ওষুধ বা নিজের আপনাদের নিজেদের আশেপাশে যদি কোনো ক্লিনিক থাকে সেখানে ভর্তি দিয়ে দেখে মনিটর করে, সাধারণত আমরা 4 ঘন্টা পর পর প্রেশারটা একটু দেখে দেখে দেন হচ্ছে যে আমরা পেশেন্টকে মনিটর করি, তাই না? প্রেশার ওষুধ দিব কিনা 4 ঘন্টা পরে আবার মনিটর করে দেওয়া। কিন্তু যদি দেখা যায় যে 140, 90, 100, 160, 150 উপর উঠেছে, অবশ্যই আমরা তাকে একটা ওষুধটা খাওয়াই দেবো, সেটা হচ্ছে আমরা সাধারণত লেবেটা দিয়ে থাকি। পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে এবং তার হচ্ছে যে মোটামুটি সব ইনভেস্টিগেশন গুলা, ক্রিয়েটিন লেভেল, ইলেক্ট্রোলাইটস, সিবিসি এগুলাতে করতে হবে। একটা আল্ট্রাসাউন্ড করে বাচ্চার কন্ডিশনটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে একটা পেশেন্টকে আমরা বললাম যে ইম্পেন্ডিং যে ইয়েগুলো নিয়ে আসলো, আমাদের হেডেক, ব্লারিং ভিশন, তাই না, অ্যাবডোমিনাল পেইন,
সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে চিন্তাই করতে হবে যে সে মোটামুটি একলামশিয়া ডেভেলপ করে ফেলতে পারে। সেক্ষেত্রে আমরা ন্যালোক্সিন দিব এবং ডেলিভারি প্ল্যান করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে এমন কোথাও রেফার করতে হবে যেখানে হচ্ছে যে সে ট্রিটমেন্টটা পাবে। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, একটা ওরাল ল্যাবেটা আমরা খাওয়াই দিলাম 100 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম, অবস্থা বুঝে প্রেশারটা কেমন আছে, যেতে যেতে যাতে তার খিঁচুনি ডেভেলপ না করে। এবং অবশ্যই একটা ন্যালোক্সিন বলি, ন্যালোক্সিনটা দিব এই কারণে তার যাতে খিঁচুনিটা না ওঠে। এখন আমরা সাধারণত আইভি প্রোটোকল যেটা, সেটা আমরা মানে এটা আমাদের আছে, আমরা ন্যালোক্সিন হিসেবে পাওয়া যায়। পেশেন্টে আমরা যেটা করব, একটা প্রথম যে ন্যালোক্সিনের যে বোতলটা সেটা আমরা রানিং দিব 60 to 75 ড্রপে, মোটামুটি 20 মিনিটের মধ্যে দিয়ে সেকেন্ড ডোজটা আমরা 6 থেকে 7 ড্রপ দিয়ে পেশেন্টকে ছেড়ে দিব। কিন্তু যদি দেখা যায় যে না, পেশেন্ট পার্টি অত ভালো না, আপনি এতটা সময় নেবেন সেটা অ্যালাউ না, পেশেন্টকে কাউন্সিলিং করার আর দায়িত্ব আপনার, তারপরে রেফার করে দেবেন। কারণ আসলে পেশেন্টে আপনি হলে আউটডোরে কিছু ম্যানেজ করার মতো কিছু না, কারণ তাকে ডেলিভারি, এটা কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার করতে হবে ইমিডিয়েট, সেটা আসলে তখনকার কন্ডিশনের উপরে নির্ভর করবে, তাই না? এখন আমরা ক্যাথেটার করলাম, দেখা গেল যে তার ইউরিন আসলো না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিব না, তাই না? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে যে একটা ন্যালোক্সিন স্টার্ট করে দিলাম, এটা কিন্তু হবে না। আগে পেশেন্টের পাস, বিপি এগুলা তো দেখবেন, সাথে একটা ক্যাথেটার করবেন। ক্যাথেটারে যদি ইউরিনটা মোটামুটি দেখা যায় 30 ml পার আওয়ার আসছে, তো আপনি খুশি যে হ্যাঁ তার কিডনি প্রবলেম নাই, কিডনিতে সেফ, রেসপিরেটরি রেটও ভালো আছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে পেশেন্টকে রেফার করবো। অ্যানিমিয়া, অ্যানিমিয়াটা খুবই কমন আমাদের দেশে, কারণ হচ্ছে আমাদের মায়েরা তেমন আসলে তাদের হেলথটাকে খুব মেনটেন করে না। ইউজুয়ালি দেখা যায় যে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার এই হিসাবেই বলি। সাধারণত 7 থেকে 10 হলে মডারেট, আর 10-এর উপরে হলে আসলে মাইল্ড। সিভিয়ার হচ্ছে সাধারণত 4 থেকে 7, এবং ভেরি সিভিয়ার মানে 4-এর নিচে। ইউজুয়ালি আমরা ট্রিটমেন্ট করতে চাই পেশেন্টকে 7 থেকে 10-এর মধ্যে যদি থাকে, সাধারণত আমরা ওরাল ইনজেক্টেবল আয়রন দিয়েই মোটামুটি কাভার করে ফেলতে পারি। কিন্তু 7-এর নিচে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আবার 36 এর পরে একটা পেশেন্ট আমাদের কাছে আসছে মোটামুটি 34 পরে অনওয়ার্ড 36, সেক্ষেত্রে আসলে আমরা সরাসরি ব্লাড ট্রান্সফিউশনই করতে হবে। এখন একটা পেশেন্টকে আমরা ইনজেক্টেবল আয়রন থেরাপি কখন দিব? ইউজুয়ালি দেখা যায় যে আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে পেশেন্টকে দেই, কারণ সেকেন্ড ট্রাইমেস্টারে ডিমান্ডটা বাড়ে, ফার্স্ট ট্রাইমেস্টারে তেমন একটা ইয়ে থাকে না। এবং আমরা সাধারণত অবশ্যই আয়রন প্রোফাইলটা করে নেব। ফেরিক আমাদের আহ, জানতে হবে যে তার ইয়েটা কেমন, সিরাম ফেরিটিন লেভেলটা কেমন। কিন্তু একটা পেশেন্ট যদি আমার কাছে এরকম আসে যে 4, 5, 6 হিমোগ্লোবিন নিয়ে আসলো, আমাদেরকে অবশ্যই হিমোগ্লোবিনের একটু পরিসিসও করে দেখতে হবে যে এই পেশেন্টের কোনো ধরনের থ্যালাসেমিয়া আছে কিনা। কারণ হচ্ছে যে সাধারণত দেখা যায় যতই কম খাওয়া দাওয়া করবো, অন্তত 8-9 থাকে, কিন্তু একটা পেশেন্টের 5-6 থাকা মানে কিন্তু অ্যালার্মিং, যে কোথাও না কোথাও তার হিমোগ্লোবিন কোথাও প্রবলেম আছে। তো এই কারণেই আমাদের হিমোগ্লোবিন ইলেকট্রোপোরেসিসটা করে নিয়েই আসলে দেখা উচিত। আর অবশ্যই আমরা ইনজেকশন প্যারেন্টাল আয়রন থেরাপি যদি দিতে হয়, তারপরে অবশ্যই আয়রন প্রোফাইল করে ফেরিটিন লেভেলটা দেখতে হবে, আয়রনের কি অবস্থা। হ্যাঁ, ইউজুয়ালি আমরা 2টা ডোজ বা 3টা ডোজ বা 4টা ডোজ দিয়ে থাকি, এবং সাধারণত 3 থেকে 4 সপ্তাহ পরে আবার টেস্ট করে দেখি যে তার হিমোগ্লোবিনের কি অবস্থা। ইউটিআইও খুব কমন প্রেগন্যান্সিতে, কারণ হচ্ছে যে তার আর হচ্ছে ওই যে বললাম স্ফিংক্টার গুলো একটু ওপেন থাকে, একটু হাইজিন মেনটেন না করলে অনেক সময় দেখা যায় পেশেন্টটা ইউরিনটাকে একটু চাপ ভয়েড করতে চায় না, এসব ক্ষেত্রে আসলে দেখা যায় ইউটিআইটা হয় পেশেন্টের বেশি। আমরা সাধারণত টেম্পারেচার যদি থাকে পেশেন্টকে প্যারাসিটামল দিতে পারি। অ্যান্টিবায়োটিক হিসেবে নাইট্রোফোরেন 20 আমরা খুব বেশি ইউজ করি, অ্যামোক্সিসিলিন ক্লামিনিক অ্যাসিডও এখন ইউজ করা হয়। এটার সাথে আমরা ক্র্যানবায়োটিক, একটা হচ্ছে প্রোবায়োটিক, এটা আসলে বলা হয় যে নর্মাল ফ্লোরা গুলাকে খুব ভালো সুদিং রাখে, এটার জন্য আমরা এটার সাথে অ্যাড করি। আর পেশেন্টকে বলি যে আপনি
ঘন ঘন ইয়েতে পানিটা একটু বেশি করে খাবেন, 3 লিটারের মতো, এবং আপনি বেশি বেশি করে ভয়েড করবেন। আর অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক চলার পরে সে অনেকদিন ভালোই থাকে, কারো আর দরকার হয় না কিছু, একটু মেনটেন করলে। কিন্তু অনেকেরই দেখা যায় যে রিপিটেডলি এই ইউটিআইটা হচ্ছে, তখন আমরা কিন্তু সাধারণত এরকম হয় যে নাইট্রোফুরান্টোইন 100 মিলিগ্রাম বিডি করে দেওয়ার কথা, কিন্তু একটা লং টাইম দেখা যায় 2 মাস 3 মাসের জন্য আমরা 100 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি হিসাবে দিয়ে থাকি। এবং অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া মানে হচ্ছে যে দেখা গেল আমরা রুটিনলি ইউরিনারি করতে দিলাম, তখন দেখা গেল যে অনেক বেশি পাচ্ছে। এই পেশেন্টটা কিন্তু কোনো ধরনের সিমটমে বুঝে না যে তার কোনো প্রবলেম হচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে তার মিসক্যারেজ হয়। অনেক সময় দেখা যায় যে তার আম মানে প্রিম্যাচিউর রাপচার মেমব্রেন হয়ে যায়, তাই না? এইসব ক্ষেত্রে এই কারণে আমরা অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া যদি পাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে হবে এবং হাইজিনটা মেনটেন করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এটাও কিন্তু খুব কমন। আমরা যে টেস্টটা প্রথম বললাম না যে আমরা একটা টিএইচএস করতে চাই। দেখা যায় যে যদি টিএইচএস লেভেলটা অনেক বেশি থাকতেছে, তাই না? তখনই কিন্তু হাইপোথাইরয়েড হচ্ছে। এই একটা মাত্র টেস্ট দিয়ে কিন্তু আমরা খুব ভালো মতো ডায়াগনোসিস করে ফেলতে পারি। এবং তখন আমরা কিন্তু অ্যান্টিবডি গুলা করতে দেই যে তার কোনো ধরনের অ্যান্টিবডি আছে কিনা বডিতে। এই পেশেন্টকে কিন্তু আমরা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাই অনেক সময়। বেশিরভাগ সময় পাঠানো লাগে না, কারণ আম আমরা কিন্তু থাইরক্সিন 25, 50, 75 এখন সবই আছে। মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট করে। আমরা সাধারণত যেটা দেখি থাইরক্সিনটা আমরা মাইক্রোগ্রাম হিসাবে পাওয়া যায় 25 দিয়ে স্টার্ট করলাম। আমাদের লেভেল হচ্ছে যে আমরা 2.5 এই লেভেলে আমরা রাখতে চাই। তো এতটুকু পর্যন্ত আমাদের টার্গেট পয়েন্টে আসা পর্যন্ত আমরা কিন্তু ওষুধ বাড়াতে পারি, এবং একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমরা অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্টের সাথে একটু কনসাল্ট করে নিতে পারি। এটা একটা জিনিস। আরেকটা কিন্তু পেশেন্টকে আমাদেরকে বলতে হয় যে এই থাইরয়েডের ওষুধটা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট টাইমিংটা। It should be given 4 hours before calcium and iron therapy. তার মানে কি সকালবেলার ক্যালসিয়াম আয়রন যা খাবে তার অবশ্যই 4 ঘন্টা আগে এই ওষুধটা খাবে, তাই না? আমরা সাধারণত এই ওষুধের কথা বলি যে ফজর নামাজ যখন পড়তে উঠবেন তখন এই ওষুধটা খেয়ে। পেশেন্টরা সাধারণত বলে হ্যাঁ আমি তো তখন কিছু খাই না। এইটাই বলতে হবে যে এইটা একদম খালি পেটে খেতে হবে এবং এটাই তখনকার, তাহলে টাইমিংটাও মেনটেন হলো, আর কোনো ধরনের ইন্টারাকশন হবে না, অ্যাবজর্পশনটা ভালো হবে। হ্যাঁ, এবং সাধারণত দেখা যায় যে এই হাইপোথাইরয়েডটা আমরা প্রত্যেক যদি কন্ট্রোল থাকে তাহলে আমরা স্টারে 3 বার করে করলে হয়ে যায়। কিন্তু যদি আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু আমরা 2 সপ্তাহ পর পর টেস্ট করে দেখি যে আমাদের টার্গেট পয়েন্টে আসতেছে কিনা। এই হাইপোথাইরয়েডের একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে বাচ্চাকেও কিন্তু হওয়ার পরে আমরা একটা টেস্ট করে দেখি যে অনেক সময় দেখা যায় যে বাচ্চারও কিন্তু হাইপোথাইরয়েড ধরা পড়ে। সেই কারণেই কিন্তু আমাদের কনসার্ন থাকতে হয়, কারণ হচ্ছে যে হাইপোথাইরয়েড যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই বাচ্চার কিন্তু ব্রেন ডেভেলপ কম হয়। হ্যাঁ, বাচ্চার ব্রেন ডেভেলপ কম হয়, মেন্টালি রিটার্ডেড হয়। তো সুতরাং আমাদের এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অবশ্যই মাকে বলতে হবে আপনার যেহেতু হাইপোথাইরয়েড আছে আপনি বাচ্চাকে নিউনাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন যদি ফার্দার কোনো ধরনের ইনভেস্টিগেশন বা কোনো ধরনের ট্রিটমেন্ট লাগে কিনা, বা ডায়াগনোসিসটা আর্লি হলে এই প্রবলেম কিন্তু আর বাচ্চার হয় না। বাচ্চা দেখা যায় গ্রোথ প্রবলেম হচ্ছে মেন্টাল, তাই না? এই প্রবলেম গুলো যদি আমরা খুব কনসার্নলি বলে দিই তাহলে মারাও টেনশন ফ্রি থাকবে এবং সে যোগাযোগ করবে ডাক্তারের সাথে। থ্যাংক ইউ। এতটুকুই আমাদের অবস্টেটিক প্রবলেম গুলো আমরা সাধারণত ফেস করি। ধন্যবাদ ম্যাম। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন প্লিজ। আপনাদের আসসালামু কারো কোনো আলাইকুম। কোশ্চেন? জি, আমার প্রশ্ন আছে বেশ কয়েকটি। জি, জি, আমি শুরু থেকে আসি। মিল্ক অফ ম্যাগনেসিয়াম ডোজটা কনস্টিপেশনের ক্ষেত্রে ম্যাডাম এটা কাইন্ডলি একটু যদি বলতেন। আর হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে ওই যে বি কমপ্লেক্স যেটা দেওয়া হচ্ছে এটার ম্যাডাম ডোজটা একটু কাইন্ডলি, এবং ক্যালসিয়াম আয়রনের ডোজটা
আমি আচ্ছা আরো কয়েকটি প্রশ্ন আছে, এগুলো শেষে করবো। জি, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এই দুটো আমি কথা বলি প্রথমে। একটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়ামের আসলে ওরকম কোনো ডোজিং সিস্টেম নাই। আমি যেটা করি সেটা হচ্ছে যে 2 চামচ দিনে 3 বার, বা দেখা যায় যে আমরা যেটা বলি না যে আপনি 4 চামচ একসাথে খেয়ে ফেলবেন। হুম। তো আমরা আসলে ডায়রিয়া চাই না। পেশেন্টের আসলে কনস্টিপেটেড, প্রেগনেন্সি কনস্টিপেশন আর নর্মাল কনস্টিপেশনের মধ্যে একটু প্রবলেম হয়। সেটা হচ্ছে সে কিন্তু বারবারই প্রবলেমটা প্রতিদিনই প্রবলেম। তো সুতরাং আমি যেটা বলি 2 চামচ দিনে 3 বার লিখে দেই, যদি মানে প্রবলেম ফেস করেন তখন আপনি খাবেন। এটা অনেক সময় দেখা যায় যে একটু মিল্ক অফ ম্যাগনেসিয়াটা একটু কেমন জানি থাকে না, ওটা একটু পানিতে গুলায় খায় অনেকে, অনেকে নর্মালি খায়। এটা যখন খুশি খেতে পারবে কোনো প্রবলেম নাই। যদি সে দেখা যায় যে তার একটু লুজ মোশনের মধ্যে হচ্ছে, সে বন্ধ করে দিবে। এটা তার উপরেই ছাড়তে হবে যে সে বুঝে খাবে। আচ্ছা, আর ভিটামিন বি কমপ্লেক্স যেটা ইউজুয়ালি আমি যেটা করি সেটা হচ্ছে যে সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স আমি বিডি করে দেই 2 বেলা। ফলিক অ্যাসিডটা 1 বেলা করে সাধারণত প্রথম ট্রাইমেস্টারে দিয়ে, ফলিক অ্যাসিড কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার থেকে বন্ধ। আর ভিটামিন বি কমপ্লেক্সের সাথে আয়রন এবং ক্যালসিয়াম। আয়রনটা আমরা 2 বেলা দিতে পারি। জিফল সিআই বলো বা এখন প্রিনেট সিআই, অনেকগুলো কম্বিনেশন আসছে তাই না, এগুলো 2 বেলা দেই পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে যে হিমোগ্লোবিনটা কেমন আছে। যদি দেখা যায় যে মোটামুটি 10-10-এর কাছাকাছি, তাহলে একটা করে দিলেই হয়, খাওয়া দাওয়া গুলা বাড়ানোর জন্য বলি। আর যদি দেখা যায় যে না 10-এরও নিচে আছে, তার মানে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে লাস্টের দিকে গিয়ে আরো কমে যাবে, তাহলে আমরা তখন 2 বেলা করে দিই। আর ক্যালসিয়াম অবশ্যই 2 বেলা। ক্যালসিয়াম, ভিটামিন ডি সহ যেটা আছে, ক্যালবো ডি বলতে পারো, রিক ডি, অনেক ধরনের ক্যালসিয়াম আছে, সেটা 2 বেলাই দিতে হয়। যদি প্রি এক্লাম্পসিয়ার কোনো হিস্ট্রি কারো থাকে পেশেন্টের, সেক্ষেত্রে কিন্তু আমরা 3 বেলাও দিয়ে থাকি, মানে 1500। সাধারণত আমরা 1000 দিলেই মোটামুটি কাভার হয়, এবং পেশেন্টকে আসলে আয়রন ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো আছে, কচু শাক, মিষ্টি কুমড়া, লাল শাক, এই যে এই ইয়েগুলা, তারপরে কলিজা, তারপরে হচ্ছে প্রোটিন গুলা খাওয়ার কথা বলি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আরো কয়েকটি প্রশ্ন আছে। একটা হচ্ছে RH নেগেটিভ হ্যাঁ। যদি বা আমরা অ্যান্টিবডি টেস্ট যে করব, কোন টেস্টটা করব, আর কোন মেথডের রেজাল্টটা বেশি মানে আমার কি বলা যায়, কনফার্মেটরি। আর আচ্ছা হচ্ছে অ্যান্টিবডিটা এটা রাইজ করলে যেহেতু প্রবলেম, এটার কোনো রুল আছে কিনা যে কত ফোল্ড রাইজ করলে আমরা এটাকে অ্যালার্মিং বা এটা মনে করব, এবং এর সাথে অ্যান্টি-ডি এর ডোজটা ম্যাডাম। জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আরএইচ যে ইয়েটা অ্যান্টিবডিটা আমরা হচ্ছে আরএইচ অ্যান্টিবডি লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট আরএইচ অ্যান্টিবডি টেস্ট, এটা এটাই লিখে দেয়। আর প্রত্যেকটা ল্যাবে কিন্তু আলাদা আলাদা মার্কিং থাকে, যে অ্যান্টিবডির একটা লেভেল থাকে। ডিটেকশনের পরে অ্যালার্মিংটা ওরাই ডিটেক্ট করে দেয় যে কতটুকু কত ফোল্ড বাড়ছে। এবং রাইজিংটা আমরা আসলে ওইভাবে কোনো ধরনের মার্কিং নাই যে 100 হলে এত, 200 হলে এত, বা 50 হলে এত, এরকম না কিন্তু। ওদের যে লোয়ার লিমিট আছে, প্রত্যেকটা ওই যে কিটটা ইউজ করে, কিটের কাছে ওদের একটা লোয়ার লিমিট থাকে। ওই লোয়ার লিমিট যখন ক্রস করে যাবে তখনই ওরা এটা বলবে। এবং আমরা যখন দেখবো যে ওই লিমিটটা যখন 10 ছিল, পরের বার টেস্ট করে দেখলাম এটা 20 হয়ে গেছে, তার মানে কি রাইজিং। রাইজিং মানে হচ্ছে আমার আর, এটা আমার হাতে নাই। ওই রাইজিং এ কতটুকু ক্ষতি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই টারশিয়ারি লেভেলে গিয়েই ওরা বুঝতে পারবে, আমরা তখন আর এটাকে হ্যান্ডেল করবো না। কিন্তু দেখা যায় যে কোনো অ্যান্টিবডি নাই, তখন আমি পেশেন্টকে রাখছি। আর ডোজিংটা তো সেটাই বললাম যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে মাকে আমরা, এই যে ডোজটা আমি এখানে লিখে দিয়েছি, একটা মাত্র ডোজই পাওয়া যায় অ্যান্টিডি গামা গ্লোবুলিন হিসাবে 300 মাইক্রোগ্রাম, যেটা আমরা মাংসে দিয়ে দিব মাকে। বলা হয় 72 আওয়ার্স এর মধ্যে বেটার। ঠিক আছে। আচ্ছা, জি, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম ইনজেকশন এইচপিসি ডিএস এর এটা ডোজ ডিউরেশনটা যদি একটু বলতেন, এবং ট্রেনএক্সামিক অ্যাসিড কি এটা ব্লিডিং বন্ধ হয়ে গেলে বন্ধ করে দিব কিনা। জি, থ্যাংক ইউ। এখানে যেটা আমি এসপিসিডিএস এর, হ্যাঁ, এই ডোজিংটা একটা ব্যাপার।
ইন্টারেস্টিং যেটা হয় সেটা হচ্ছে যে একটা পেশেন্ট তোমার কাছে আসলো, দেখা গেল সে বলল যে তার ব্লিডিং হচ্ছে, আচ্ছা, যেটা হচ্ছে যে এইটার ব্যাপারটা যেটা যে পেশেন্টের উপর ডিপেন্ড করবে আসলে আমরা এসপিসিডিএস এর ইনজেকশনটা কতদিন পর পর দিই। এখন যদি কোনো পেশেন্ট দেখা যায় যে খুব বেশি ব্লিডিং হচ্ছে, তো আমরা প্রতিদিনই দিতে পারি। যদি দেখা যায় যে না তার অত বেশি না, তাহলে আমরা অল্টারনেটিভ দিতে পারি। অনেক সময় দেখা যায় আমরা সপ্তাহে 2টা দিই। আর ট্রাইনেক্সামিক অ্যাসিডটা যেটা হয় আমরা সাধারণত 3 বেলা দেই, টিডিএস করে 8 আওয়ারলি। ব্লিডিং স্টপ, কিন্তু আমরা এসপিসিডিএইচ যেটা সেটা কিন্তু কন্টিনিউ করি সাধারণত 1 মাস 1.5 মাস, মানে 6 সপ্তাহ 8 সপ্তাহ পর্যন্ত। আর ওরাল যেটা সেটা তো কন্টিনিউ হয় সাধারণত আমরা দেখি যে আমরা 32 সপ্তাহ পর্যন্ত 34 সপ্তাহ পর্যন্তও কিন্তু দিতে হয় অনেক পেশেন্ট। এটা হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট আসলে ভ্যারি করে যে আসলে কি করতে চাচ্ছি আমরা। আচ্ছা জি জি, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম এমএম কিট ইউজ করার কোনো স্পেসিফিক নিয়ম আছে কি? থ্যাংক ইউ। হ্যাঁ, স্পেসিফিক নিয়ম মানে এমএম কিটের গায়ে আসলে লেখাই থাকে কিভাবে খেতে হয়। একটা যে ট্যাবলেটটা আছে সেটা প্রথম দিন খাবে, তার 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পরে 4টা, 2 বাক্কালে 2 গালে, এখানে 2টা এখানে 2টা দিয়ে আধা ঘন্টা রাখবে, তারপর পানি দিয়ে গিলে ফেলবে। এটাই। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে ফেরিক কার্বক্সি ম্যালটোজ, এটা দাম বেশি বলে পোর পেশেন্টরা বিকল্প চায়, তো সেই ক্ষেত্রে কোন গুলো দিলে ভালো ইনজেক্টেবল ক্ষেত্রে? ইউজুয়ালি প্রেগন্যান্সিতে আসলে বিকল্প খোঁজা যাবে না, কারণ ফেরিক ম্যালটোসটাই হচ্ছে যে এখনকার ইয়েতে রিকগনাইজ, যেটা বাচ্চার জন্য ক্ষতি করবে না কিন্তু তার হিমোগ্লোবিনটা খুব বাড়াবে। খুব বেশি কাউন্সিলিং আসলে করতে হবে যে তার হিমোগ্লোবিন যদি কম থাকে, বাচ্চার জন্য সমস্যা, তার জন্য সমস্যা, তাহলে তো তাকে নিতে হবে, অথবা তাহলে তার সে ব্লাড জোগাড় করবে। ব্লাডের খরচ তো আরো বেশি, তাই না? 2200 টাকা টেস্ট করতে লাগবে, তারপরে আবার হসপিটালে থেকে তাকে ব্লাডটা দিতে হবে। মানে আসলে ওই যে মেরিট ডিমেরিটটা আসলে বুঝাতে হবে পেশেন্ট। জি 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 ম্যাডাম, সরি, ওই ল্যাবেটললের ডোজটা একটু প্রিএক্লাম্পসিয়াতে যদি। জি ল্যাবেটললে যেটা হয়, আমি এখানে আসলে দিয়েছি দেখো, ল্যাবেটলল আসলে তোমার ওইভাবে তুমি মুখস্থ করতে পারবা না। সেটা হচ্ছে যে 100 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম পাওয়া যায়, হ্যাঁ। এখন পেশেন্টকে তুমি যেটা করবা সেটা হচ্ছে, যেমন দেখো 140 100 আসলো তোমার কাছে, তুমি কি করবে, আগে হাফ ট্যাবলেট খাওয়াবো। কারণ হচ্ছে তুমি তো ড্রপ চাও না, তাই না? 140 90 আমরা একদম 120 80 নিচে নেমে যাইতে পারবো না, তাহলে কি হবে, বাচ্চার প্রেশার, মার প্রেশার কমে যাওয়া মানে কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যাওয়া। বাচ্চা কিন্তু তখন হঠাৎ করে ব্লাড না পাওয়ার পরে, মানে অক্সিজেন না পেয়ে বাচ্চা মরেও যেতে পারে। তো সুতরাং আমরা কিন্তু অনেক বেশি প্রেশার কমাতে চাই না। সেক্ষেত্রে আমাদেরকে যেটা হয়, আমরা ইউজুয়ালি তোমার কাছে যখন তুমি পেশেন্টকে রেফার করবা, তখন অবশ্যই পেশেন্টকে তুমি হাফ ডোজ দিবা। কিন্তু যদি দেখা যায় যে পেশেন্ট হচ্ছে যে অনেক বেশি প্রেশার, 160 100 110, তখন তো অবশ্যই তুমি একটা দিবা, কারণ অত বেশি কমে যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে পেশেন্টের উপর ডিপেন্ড করবে আসলে কি করতে চাচ্ছ, কতটুকু দিবে তুমি। আচ্ছা জি, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। So, ধন্যবাদ ম্যাম। আপনার কার কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন প্লিজ। ডক্টর মোজাম্মেল, আপনার কোনো কোশ্চেন থাকলে জি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, 20 উইকসে একজন পেশেন্ট আছে, উনি ব্লিডিং নিয়ে আসছে, অল্প ব্লিডিং হয়েছে শুধু, আর বাচ্চা আল্ট্রাসোনোগ্রামে দেখা গেছে বাচ্চা ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওই যে এই কথাটাই তো বললাম, অল্প ব্লিডিং আর বেশি ব্লিডিং না, সমস্যা হচ্ছে যে থ্রেটেন অ্যাবর্শন। ঠিক আছে, থ্রেটেন অ্যাবর্শন মানে আচ্ছা। হচ্ছে যে যে কোনো টাইমে তার বাচ্চাটা ক্ষতি হতে পারে। এর মানে জি কি, জি জি। তার প্লাসেন্টাটা নিচের দিকে না থাকে, তার মানে তার হরমোনাল সাপোর্টে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আমাদের আচ্ছা ওই কম্বিনেশনে যেতে হবে, এসপিসিডিএস দিতে হবে, টেস্টিনরটা দিতে হবে, ট্রাক্সিলটা দিতে হবে।
এবং ট্যাক্সি দিতে হবে এই কারণে যে এখন তো কোনো ধরনের ব্লিডিং নাই, মিনিমাম তাকে 3 দিনের একটা সাপোর্ট দিতে হবে যে ইন্টারনাল ব্লিডিং কিন্তু তার হয়েছে, তাই না? তার হয়তো অ্যাক্টিভ ব্লিডিংটা এখন বাইরে নাই, কিন্তু যতটুকু তার ভিতরে আছে সেটা ক্লটটা যখনই সরবে তখন কিন্তু আবার ব্লিড করবে। হ্যাঁ, তো ওই আচ্ছা ম্যাম, হ্যাঁ, জি, বলেন। গেস্টনের ডোজটা কয়দিন দিব ম্যাডাম? জেস্টন জি জি জি। তা আপনি অবশ্যই কন্টিনিউ করবেন, ওই যে বললাম আমরা 32 উইকস পর্যন্ত নেওয়া যাবে, এটাতে কোনো প্রবলেম নেই, কারণ আমরা আচ্ছা, ব্লিডিংটা চাচ্ছি না, তাই না? তাকে আমরা জি। হরমোন সাপোর্ট দিতে চাচ্ছি। এতে কি ম্যাডাম বেবির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? না 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 না, এই প্রজেস্টেরন তো এমনিতে বডিতে থাকছে, তাই না? না না, ব্লিডিং হওয়ার জন্য কি ম্যাডাম বেবির কোনো ক্ষতি হতে পারে এমনি না এরকম? না, ওইটা তো আমরা কি করছি, আমরা তো আল্ট্রাসাউন্ড আগে করে দেখলাম, তাই না? ব্লিডিংটা তো জি ভিতরে যদি থাকে তাহলে ঝামেলা। আবার আমরা তো এনিমোলিস, আমরা কিন্তু খোদা না, আমরা বলতে পারবো না। পেশেন্ট যখন আপনাকে এসে বলবে যে ব্লিডিং হচ্ছে, আমি কোনো ক্ষতি হবে কিনা, আপনি সাইলেন্ট, কারণ হচ্ছে আপনি তো জি বুঝতেই পারবেন না যে ওর ভিতরে কি আছে। জি আপনাকে জি বলতে হবে যে ভাই আপনি খোদার উপরে ভরসা করে, আমি দেখতেছি বাচ্চা ভালো আছে, আপনি যতটুকু দেখতেছেন আমি অতটুকু দেখতেছি। আমরা জি যেটা করতে পারি, আপনার 20 সপ্তাহে আপনি অ্যানোমেলি স্ক্যান করেন, আদার্সে ওইটাতে ভালো বোঝা যাবে বাচ্চার হাত পা নাক চোখ মুখ সব ঠিক আছে কিনা। কিন্তু বাচ্চার জি ব্রেনে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা তার জেনেটিক্যালি প্রবলেম আছে কিনা, এটা কোনো আল্ট্রাসোনোলজিস্ট কোনো কিছুই কেউ বলতে পারবে না। তো সুতরাং জি আপনি জি আমাকে কোশ্চেন করলে আমি এটার উত্তর দিতে পারবো না, মানে জিপি জি, লেভেল যেই ঠিক হোক, আছে। আমরাও কিন্তু সেম ভাবে এই কথাগুলাই বলি, কারণ আমার পেটের মধ্যে ঢুকে বুঝার কোনোই সাধ্য নাই যে আমি আপনার বাচ্চা কেমন আছে, জানা। জি, ম্যাডাম আসসালামু ধন্যবাদ আলাইকুম। ম্যাম। ম্যাডাম একটা প্রশ্ন খুব বেশি করে ফার্স্ট ট্রাইমাস্টারে, হুম। মানে ভড়কে যায় যে প্রাইমারি বিশেষ করে যে বলে যে আজকে হঠাৎ করে আমি দেখলাম স্পটিং এর মতো তার একটু ব্লাড আসছে বা অল্প। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসুরেন্স করবো, কাউন্সিলিং করবো? আমরা শুধু বেড রেস্ট বললেও তো ওরা আসলে খুব ভয়ে থাকে, কিন্তু সে ফার্স্ট প্রেগন্যান্সিতে একটু ব্লাড দেখলেই খুব অস্থির হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেই পেশেন্টকে কি করবো? আমি আপনার কোনো কোশ্চেনই বুঝতে পারিনি, কথাগুলো কেটে কেটে আর আসছে। এখনো শোনা যাচ্ছে না ম্যাডাম? আমি কথা বলছি যে ফার্স্ট ট্রাইমাস্টারে অনেক সময় স্পটিং বলে হুম, পেশেন্ট, একটু ব্লাড আসছে, বা তখন আমরা patient-কে কি বলে শুরু করবো, কাউন্সিলিং কি করবো আর কিভাবে মানে এটাই তো থ্রেটেন অ্যাবর্শন, এটাই হ্যাঁ, মিসক্যারেজ, একদম তাই না? অল্প হয়তো বলবে যে অল্প না, আমি তোমাকে একটা কথা বলি, জি জি, স্পটিং যখন হবে, যখন ব্লাড বাইরে আসবে, তার মানে থ্রেটেন, আচ্ছা, মানে তার হরমোনাল সাপোর্টে প্রবলেম আছে, জি অথবা তার কোনো হিস্ট্রি ছিল, সে কয়টাস করেছে, অথবা সে জার্নি করেছে, অথবা তার প্লাসেন্টা নিচে আছে। তোমাকে আসলে বুঝতে হবে যে কোথায় প্রবলেম হচ্ছে, এবং এইসব